আগামীকাল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডনের দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সারা বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়েই আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানাজন নানা কথা বলছে। আজকে আমি আমার আরো নতুন কিছু অবজারভেশন আপনাদের সামনে শেয়ার করব। তার আগে আরো কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে গত দুদিনে, সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। আপনারা জানেন গত সোমবার ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। সার্জিও গার শুধুমাত্র ভারতে মার্কিন রাষ্ট্রদূত নন, তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করছেন। স্বভাবতই সে কারণে বাংলাদেশ তার কর্মক্ষেত্রের মধ্যে পড়ে। সার্জিও গার কি নিয়ে ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে, এটি নিয়ে আমরা কিছু কিছু বিষয় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি, কিন্তু সব ইনফরমেশন বোধ হয় আমরা পাইনি। যেমন একটা কথা আমরা শুনছি যে তিনি বলেছিলেন ডক্টর ইউনূসকে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন করতে, সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে। এবং যখনই এটি সার্জিও গারই যে বললেন সেটি নয়, এটি ভারত একাধিকবার বলেছেন এবং ভারতকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একবার তিনি বলেছেন ভারত প্রতিবেশী দেশ হিসেবে বলার কে, বা তারা কেন বলবে বাংলাদেশ কিভাবে নির্বাচন করবে। কিন্তু কেবলমাত্র ভারত না, এই যে কদিন আগে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল এসেছিলেন কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের, তিনিও কিন্তু বলে গেছেন বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে, এবং তিনি এও বলেছেন যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তাহলে কমনওয়েলথভুক্ত দেশগুলো এই নির্বাচনে সহযোগিতা করবে কিনা সেটা তারা বিবেচনা করে দেখবে। আমাদের অস্ট্রেলিয়া থেকেও কিন্তু অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ সরকারকে একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে বলেছে। এবং আমরা গত 30শে সেপ্টেম্বর আমরা কয়েকজন অস্ট্রেলিয়ার একজন মন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেখানে বাংলাদেশের ডক্টর ইউনূস রেজিমের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে সেই মন্ত্রী আমাদের কাছে একদম লিখিতভাবে দিয়েছেন, সেই চিঠি আমার কাছে আছে। কনফিডেন্সিয়ালিটির জন্য আমি সেই চিঠিটা আপনাদের দেখাতে পারছি না। সেই চিঠিতে অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সেই মন্ত্রী ক্লিয়ারলি লিখেছেন যে তারা বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি একটা নির্বাচন চান। সুতরাং এই যে তৌহিদ হোসেন যখন বলেন যে বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারত কেন কথা বলে, তিনি আসলে পুরো সত্যটা বলেন না। যে কেবল ভারত নয়, সারা পৃথিবী বলতে গেলে দুই একটা দেশ, হয়তো তুরস্ক বা পাকিস্তানের মতো এরকম দুই একটা অনুল্লেখ্য দেশ ছাড়া সবাই চাচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক। সার্জিও গার সে কথাটাই বলেছেন। সার্জিও গার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে গত সম্ভবত 17 এবং 18ই ডিসেম্বর চীনের দুটো টিম বাংলাদেশে ঘুরে গেছেন, একটা ডিফেন্স টিম, একটা ট্রেড টিম। সম্ভবত আমেরিকা এই ইউনূসের চীনের সাথে অতিরিক্ত মাখামাখিটা পছন্দ করছে না, এবং স্পেসিফিক্যালি এই দুটো টিমের বাংলাদেশ ভিজিট নিয়ে সার্জিও গার ডক্টর ইউনূসকে প্রশ্ন তুলেছেন। ডক্টর ইউনূস বলেছেন এগুলো পূর্ব নির্ধারিত ভিজিট ছিল, তিনি ঠেকাতে পারেননি। কিন্তু আমেরিকা এই প্রশ্নের উত্তরটি গ্রহণ করেনি, কারণ ইউনূস যে চায়নাকে নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে গিয়েছে এবং পাকিস্তানকে নিয়ে খেলছে, তো এই বিষয়গুলো তো খুব ওপেন সিক্রেট। এছাড়াও এই যে সম্প্রতি ওসমান গনির যে জানাজা সেইখানে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে সেখানে দুজন চিহ্নিত জঙ্গিকে দেখা গেছে, একজন হলো জসিমউদ্দিন রহমানিয়া আর একজন আতাউর রহমান বিক্রমপুরী। এই দুইজন জঙ্গির উপস্থিতি নিয়েও ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছে। এবং আজকে আপনারা খেয়াল করেছেন যে মঙ্গলবার দিবাগত রাত্রে আতাউর রহমান বিক্রমপুরী নরসিংদী থেকে গ্রেপ্তার হয়েছেন, এবং আমি অবাক হব না যদি জসিমউদ্দিন রহমানিয়াও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যান। এই যে গ্রেপ্তারটা হয়েছে, তারা এতদিন প্রকাশ্যে বুক চিতিয়ে হেঁটেছে, কিন্তু হঠাৎ কেন গ্রেপ্তার হলো? এই গ্রেপ্তারের কারণ হলো এই সার্জিও গারের ফোন। এবং কেবল সার্জিও গার নয়, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 4 জন মার্কিন কংগ্রেসম্যানও বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশনের জন্য চিঠি লিখেছেন, এবং এই চিঠিটি তারা সাধারণত যারা চিঠি লেখে যে মার্কিন প্রশাসনের কাছে বা মার্কিন রাষ্ট্রপতির কাছে, কিন্তু এই চিঠিটি সরাসরি তারা ডক্টর ইউনূসকে লিখেছেন।
এবং সার্জিও গার বলেন বা এই 4 জন কংগ্রেসম্যান বলেন, সবার একটাই সুর যে দল হিসেবে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেটি এখন পর্যন্ত প্রমাণিত না। সুতরাং আওয়ামী লীগকে কেন নির্বাচন করতে দেওয়া হবে না। এবং যতবারই এই কথা বলা হয়, ইউনূস একটাই কথা বলেন যে টেকনিক্যাল প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। কি সেই টেকনিক্যাল কারণ সেটি আর ডক্টর ইউনূস খোলাসা করে বলেন না, কিন্তু আমরা সবাই জানি যে আওয়ামী লীগকে যদি আজকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনে আওয়ামী লীগকে যদি পার্টিসিপেট করতে দেওয়া হয়, প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়, সেই নির্বাচনের ফলাফল কি হবে এটা আমাদের চাইতে ডক্টর ইউনূস স্বয়ং ভালো জানেন। এই ভীতি থেকে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না। এই যে মানে বিশ্বব্যাপী চাপের মুখে ডক্টর ইউনূস কিন্তু বারবার তার উপদেষ্টাদের নিয়ে বসছেন। আজকেও 2 বার বিভিন্ন উপদেষ্টার সাথে তিনি মিটিং করেছেন যে এই অবস্থায় আসলে কি করা যায়। খুব দ্রুত সময় পেরিয়ে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রস্তুতি, যে প্রক্রিয়া, সেটিও এগিয়ে যাচ্ছে। ঠিক সুতরাং এই প্রতিটা দিন খুব গুরুত্বপূর্ণ। এবং এখন আপনারা অনেক রকমের ন্যারেটিভ শুনবেন, অনেক রকমের গুজব শুনবেন, গুঞ্জন শুনবেন। এই গুজব শুনে অনেকে হয়তো একটু হতাশ হয়ে পড়বেন, কিন্তু এখন আসলে হতাশ হওয়ার সময় নয়, এখন ধৈর্য ধরে অবজার্ভ করার সময়। যা শুরু যেটা করেছিলাম যে আগামীকাল তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, তার প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, তাকে অভ্যর্থনা জানানো হবে 300 ফিটে, এবং সেখানে আশা করা হচ্ছে যে প্রায় 50 লাখ লোক সারা দেশ থেকে আনা হবে তারেক রহমানের এই রিসেপশনে। তারেক রহমান ফিরছেন এটা মোটামুটি নিশ্চিত, এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। আমিও বলেছি যে যেদিন মা অসুস্থ হলো তিনি বললেন তিনি আসতে পারবেন না, দেয়ার আর সার্টেন কন্ডিশনস। তারপরে হঠাৎ আবার কি হলো যে তিনি 3 সপ্তাহের মধ্যে সেই ডিসিশনটা চেঞ্জ করলেন। কোথাও না কোথাও কিছু না কিছু ক্লিয়ারেন্স তিনি পেয়েছেন, যে কারণে আসছেন। তিনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে তিনি যখন পূর্বাঞ্চলে যাবেন, তখন 18 বছর আগে বা 17 বছর আগে ছেড়ে যাওয়া বাংলাদেশ আর কাল তিনি যে ঢাকাটা দেখবেন, সেই ঢাকার সাথে তিনি কোনো মিল খুঁজে পাবেন না। এই ঢাকা অনেকখানি বদলে গেছে। যে পূর্বাঞ্চলে তিনি সমাবেশটি করবেন, সেই পূর্বাঞ্চলের 300 ফিট রাস্তাটাও তখন এক্সিস্ট করতো না তিনি যখন চলে গেছেন। এই বদলে যাওয়া ঢাকা, এই যে পূর্বাঞ্চলের 300 ফিট, এই সবই কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনার অবদান। শুধু যে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে তাই নয়, গত 17 মাসে শেখ হাসিনার আমলের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনটা হয়েছে, বাংলাদেশের রাজপথে এখন জঙ্গি সংগঠন ISIS এর পতাকা ওড়ে, বাংলাদেশের জঙ্গিরা এখন প্রকাশ্যে বুক চিতিয়ে ঘুরে বেড়ায়, বাংলাদেশে যখন তখন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, যখন তখন তাকে জবাই করা হয়, ধর্ষণ করা হয়, নির্যাতন করা হয়। সেই বাংলাদেশের যে রাজনৈতিক আবহে তিনি পদার্পণ করবেন, এবং গত 17 মাসে তার নিজের দল বিএনপি যে পরিমাণ অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন, নিপীড়নে অংশগ্রহণ করেছে, সেই রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি কতটা দিতে পারবেন সাফল্যের সাথে, সেই প্রশ্নটি কিন্তু আমি তার প্রত্যাবর্তনের আগে আপনাদের সামনে রেখে গেলাম। তারেক রহমান যে বাংলাদেশে ফিরবে, যে রাজনীতিতে ফিরবে, সেটি খুব সহজ সরল কোনো সমীকরণ নয়। এমনকি তিনি কোনো সহজ সরল সমীকরণের অংশ হিসেবেও বাংলাদেশে ফিরছেন না। তার সামনে বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ, তার সামনে ডেফিনেটলি নিরাপত্তার চ্যালেঞ্জ। যদিও তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার দেখলাম তিনি বলছেন যে তারা সরকারের কাছে SSF চাননি, ঝুঁকির চাইতে তাদের প্রস্তুতি নাকি অনেক বেশি। ফেয়ার এনাফ, শুনে ভালো লাগলো, কারণ রাজনৈতিক এই ঝুঁকি এগুলো আসলেই আমরা কেউ চাই না। তারপরেও নিজের রাজনৈতিক দলের অবস্থা, যেটি অবশ্যই প্রচন্ড সমালোচিত হচ্ছে এই মুহূর্তে, এবং মাজুল বাংলাদেশের জঙ্গিদের যে অবাধ বিচরণ, এবং তিনি যে রাজনৈতিক ধারার নেতৃত্ব দেন, বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ রাজনৈতিক ধারাটার যে নেতৃত্ব দেন, সেটি কখনো ভারত বিরোধী, কখনো মুক্তিযুদ্ধ বিরোধী, এই একটা জগা খিচুড়ি রাজনীতির নেতৃত্ব দেন।
সেটি তিনি কিভাবে সামাল দেবেন, এত বছর পর দেশে ফিরে তিনি পারবেন কিনা, সেই প্রশ্নগুলো দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অবশেষে 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশ্ন হচ্ছে, 17 বছর পর লন্ডন থেকে তার এই ফেরা কি কেবল একটি রাজনৈতিক ফেরা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো লন্ডন রহস্য বা বড় কোনো রাজনৈতিক চিত্রনাট্য? তারেক রহমানের এই ফেরার ঘোষণার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনের যে পরিমাণ নাটকীয়তা এবং জনমনে যে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে, তার সমসাময়িক অনেক ইস্যুকে ছাড়িয়ে গেছে। কারণ এই ফেরার পেছনে অনেক যদি এবং কিন্তু রয়ে গেছে। বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর এবং সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরও ফেরেননি তারেক রহমান। এমনকি মায়ের অসুস্থতার সময়ও দেশে আসতে পারেননি তিনি। উল্টো বলেছিলেন, দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়াটা তার একার হাতে নেই। তখনই রাজনৈতিক বোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় প্রশ্ন উঠেছিল, কোন শক্তি আড়াল থেকে তারেক রহমানের দেশে ফেরার লাগাম টেনে ধরছে? এগুলো কি দেশীয় না বিদেশি শক্তি? বিশেষ করে তারেক রহমানের অতীত রাজনৈতিক জীবনের সাথে জড়িত থাকা দেশি বিদেশি তিনটি পক্ষের সাথে আদৌ কোনো সমঝোতা হয়েছে কি না, এবং হলে সেটি কিভাবে, সেগুলো বরাবরের মতোই পর্দার আড়ালেই থেকে গেছে। এসব কারণে অনেক আলোচনা আর বিতর্কের পর শেষ পর্যন্ত এই যে তারেক রহমান ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরছেন, তাতে যোগ হওয়া অনেক প্রশ্ন এখনো অমীমাংসিতই রয়ে গেছে। আবার দেশে ফেরার সাথে অনেক ধরনের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে। এই চ্যালেঞ্জগুলো যোগ করছে আরো নতুন নতুন প্রশ্ন। এসব প্রশ্নের স্বরূপ জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে ছিলেন তারেক রহমান। কথিত আছে, ওই সময় সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছিলেন তিনি। এরপর 2008 সালে সপরিবারে তিনি লন্ডনে চলে যান। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতন বাংলাদেশের রাজনীতির খোল নলচে বদলে দেয়। এই পালা বদলের প্রধান সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয় বিএনপি। তখন সবাই মনে করেছিল তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। তার বিরুদ্ধে থাকা 84টি মামলা খুব দ্রুত অকার্যকর হয়ে গেলে বিএনপির পক্ষ থেকে বলা হয়, খুব দ্রুতই ফিরছেন তারেক রহমান। কিন্তু রাজনৈতিক বাতাসের গতির সাথে তাল মিলিয়ে আদালতের দিক পাল্টে গেলেও তারেক রহমানের আশাটা ছিল অনিশ্চিত। সবগুলো মামলা থেকে খালাস ও মামলাগুলো বাতিল হওয়ার পরও তিনি যখন ফিরছিলেন না, তখনই নানা ধরনের কথা শুরু হয়েছিল। বিশেষ করে মায়ের অসুস্থতার সময়ও তিনি যখন দেশে ফিরছিলেন না, তখন সমালোচনা কম হয়নি। ফিরছিলেন না বলে বলা ভালো, ফিরতে পারছিলেন না। এরপর গত 1 মাসে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বহু প্রশ্ন নানান আলোচনায় আলোচিত হয়েছে। 25শে ডিসেম্বর তারেক রহমান ফিরলেও সে প্রশ্নগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেছে। প্রথম প্রশ্নটির সাথে জড়িত রয়েছে তারেক রহমানের নিজের একটি ফেসবুক পোস্ট। মায়ের অসুস্থতার সময় তারেক রহমান যখন ফিরছিলেন না, তখন তর্ক বিতর্ক এবং ধোঁয়াশার মধ্যেই তিনি নিজেই দেন বিস্ফোরক এক পোস্ট। জানান তার দেশে ফেরার সিদ্ধান্ত ঝুলছে অদৃশ্য শক্তির হাতে। ফেসবুকে 29 নভেম্বর লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই বক্তব্য ছিল চলমান রাজনীতিতে অনেকটা আকস্মিক বজ্রপাতের মতো। প্রশ্ন ওঠে, পরিবর্তিত রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হচ্ছিল, তার এমন অসহায়ত্বের কারণ কি? রাজনীতির পুতুল নাচে কার হাতে রয়েছে সুতার আসল মালিকানা? তারেক রহমানের এই বক্তব্যে বিব্রতকর অবস্থায় পড়তে দেখা গিয়েছিল অন্তর্বর্তী সরকারকে। কয়েকজন উপদেষ্টা তড়িঘড়ি করে দাবি করেন, দেশে নিরাপত্তার কোনো সংকট নেই, দেশে আসা বা না আসার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তারেক ও তার পরিবারের সিদ্ধান্তের উপর। বল তারেকের কোর্টে ঠেলে দিতে সরকারের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। জনাব তারেক রহমান তার পোস্টে আরো লিখেছিলেন, স্পর্শকাতর বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত। রাজনৈতিক বাস্তবতায় এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষার অবসান ঘটবে। এখন যেহেতু তারেক রহমান ফিরছেন, তাই প্রশ্ন উঠছে, সেই রাজনৈতিক বাস্তবতা আসলে কি এবং কারা সেই নিয়ন্ত্রক যাদের গ্রিন সিগন্যাল পাওয়ায় তারেক রহমান দেশে ফিরতে পারছেন?
যদি তাই হয় তাহলে তারেক রহমান কি স্বাধীনভাবে রাজনীতি করতে পারবেন, নাকি সেই আড়ালের পক্ষগুলোর সিদ্ধান্ত মেনে নিয়ে তাকে রাজনীতি? সবচেয়ে বড় প্রশ্ন হলো সেই শক্তিগুলো কি বা তারা কারা যাদেরকে ম্যানেজ করে তারেক রহমানকে দেশে ফিরতে হলো। এক্ষেত্রে বিভিন্ন সময় তিনটি পক্ষের কথা নানান আলোচনায় উঠে এসেছে। এগুলো হলো সেনাবাহিনী, ভারত ও আমেরিকা। বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া সেনাবাহিনীদের জেনারেলদের সঙ্গে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না, এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। বিবিসি বাংলাকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ। এই দুদেশের নীতিগত অবস্থান পরিবর্তন ছাড়া তারেক রহমানের ফেরার ঝুঁকি থেকেই যায়। তিনি উল্লেখ করেন, উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল, এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়। মহিউদ্দিন আহমেদ দাবি করেছেন, বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে। দর্শক, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমেও বেশ গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে। 17 বছর পর খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে ফেরার গুরুত্ব কি তা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। শুধু প্রকাশই নয়, মঙ্গলবার দুপুরে এটি ছিল তাদের ওয়েবসাইটের প্রধান সংবাদ। এদিনই ভারতের আরেকটি সংবাদপত্র বিজনেস টুডে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম হলো তারেক রহমানকে জানুন, বাংলাদেশের রাজনীতির গতিপথ যিনি বদলে দিতে পারেন। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তারেক রহমানকে নিয়ে ভারতের সরকারি মহলে অস্বস্তি ছিল কূটনৈতিক অঙ্গনে আলোচিত বিষয়। তার শুরুটা হয়েছিল 2001 সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর। তারেক যখন দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠেছিলেন, তখন আসামের বিদ্রোহী সংগঠন উলফাকে মদত, নয়াদিল্লির চক্ষুশুল দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন তারেক রহমানকে নিয়ে ভারতের মধ্যে নানা সন্দেহ তৈরি করেছিল। এনডিটিভির প্রতিবেদনের শুরুতেই লেখা হয়েছে, বাংলাদেশ যখন সহিংসতার এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে এবং উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোর দাপট বাড়ছে, তখন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে অন্যতম বড় রাজনৈতিক ঘটনা হিসেবে সামনে এসেছে বর্তমান বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রত্যাবর্তন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তারেক রহমান নয়াদিল্লির কাছে শ্রেয়তর হতে পারেন, কারণ তিনি দিল্লি পিন্ডি উভয়ের কাছ থেকে সমান দূরত্ব রাখার কথা বলছেন। সাম্প্রতিক ভারত বিরোধিতার বানের মধ্যে বিএনপির সংযমী আচরণ নিয়ে চলছে নানান আলোচনা। বিশেষ করে গত কয়েকদিনে ভারত বিরোধী প্রকাশ্য কর্মসূচির কোনোটিতে দলটির অংশগ্রহণ চোখে পড়েনি। এমনকি বিভিন্নভাবে এ ধরনের আগ্রাসী কর্মসূচির সমালোচনাও শোনা যাচ্ছে বিএনপি নেতাদের কণ্ঠে। বিস্ময়কর ভাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও ভারতের বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের বিরোধিতায় সরব হয়েছেন। ভারতীয় দূতাবাস ঘেরার সমালোচনা করে 18 ডিসেম্বর ফেসবুকে তিনি লেখেন, কিছু তরুণ দেশপ্রেমের আবেগে ও ভূ রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে তার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন। এটি দুঃখজনক। দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে। সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমানের ব্যাপারে তাদের রিপোর্ট কার্ড নতুন করে লিখছে। দর্শক, তারেক রহমানের দেশে ফেরার মধ্যে আরো প্রশ্ন আছে যেগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, তারেক রহমান এতদিন কোন স্ট্যাটাসে লন্ডনে ছিলেন সে প্রশ্ন অমীমাংসিতই থেকে গেছে। আর তিনি যে এতদিন লন্ডনে বসবাস করেছেন সেখানে তার আয় ব্যয়ের উৎস কি ছিল? বিবিসি বাংলা বলছে, এর কোনো সঠিক উত্তর এখনো নেই। আরেকটি প্রশ্ন হলো, তারেক রহমান দেশে ফিরছেন ট্রাভেল পাস নিয়ে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি অ্যাসাইলাম স্ট্যাটাসে যুক্তরাজ্যে ছিলেন, তার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যদি বিদেশি পাসপোর্ট না থাকে তাহলে ট্রাভেল পাস না নিয়ে তিনি তো বাংলাদেশি পাসপোর্ট নিতে পারতেন, সেটি তিনি নিলেন না কেন? আবার ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরার পর তার কি লন্ডনে ফেরার সুযোগ থাকবে? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, পলিটিক্যাল অ্যাসাইলামকে নাগরিকত্ব বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।
যেদিন তারেক রহমান বাংলাদেশে ট্রাভেল পাস নিয়েছেন সেদিন পলিটিক্যাল অ্যাসাইলাম শেষ হয়ে গেছে। এসব অমীমাংসিত প্রশ্নের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান, তাতে দেখা দিতে পারে নতুন চ্যালেঞ্জও। দীর্ঘদিন পর দেশে ফিরে খাপ খাওয়ানোর প্রশ্ন আছে, বিশেষ করে তার নিরাপত্তার সংখ্যাটি অনেকবারই সামনে এসেছে। যদিও অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের নিরাপত্তার কোনো শঙ্কা নেই এবং সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু খড় পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তেমনি বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের দুই পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি অতীতে বহুবারই শঙ্কার মুখে পড়তে দেখা গেছে। সরকার যদি সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে তাহলে যে নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান দেশে ফিরছেন সে নির্বাচনে জনসংযোগ কি তিনি অবাধে করতে পারবেন? সাথে আছে 2001 থেকে 2007 সাল পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেগুলোর সুস্পষ্ট জবাব দিয়ে আস্থা ফেরানোর সংকট। অনেকে মনে করেন 2001 থেকে 2006 মেয়াদের বিতর্কিত হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতির অভিযোগ তা কাটিয়ে উঠে তিনি কিভাবে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেটি এখন তার জন্য বড় চ্যালেঞ্জ। আছে দলের শৃঙ্খলা বজায় রাখা, জামাতকে সামলানো এবং ভারতের সাথে সেই দিল্লি নয় পিন্ডি নয় বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করার চ্যালেঞ্জ। আপাতত এসব চ্যালেঞ্জ নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে বিএনপি চায় তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনটি যেন উৎসবের রূপ নেয়। সেজন্য বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারেক রহমানের সমর্থকদের সুবিধার্থে 10টি গুরুত্বপূর্ণ রুটে বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেল মন্ত্রণালয়ে আবেদন করা হয় এবং সরকার তা অনুমোদন করেছে। পাবনা, রাজশাহী, কক্সবাজার, যশোর এবং পঞ্চগড়ের মতো প্রান্তিক এলাকাগুলো থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যদিও এর ফলে 25 ডিসেম্বর কিছু লোকাল ট্রেন চলাচল স্থগিত থাকবে, যা সাধারণ যাত্রীদের জন্য কিছুটা ভোগান্তির কারণ হতে পারে, কিন্তু রাজনৈতিক শক্তির মহড়া দেখাতে এটি অপরিহার্য বলে মনে করছে বিমানবন্দর থেকে তার গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা বলয় করে তোলা হচ্ছে। একদিকে থাকবে রাষ্ট্রীয় পুলিশ ও গোয়েন্দা বাহিনীর নজরদারি, অন্যদিকে থাকবে বিএনপির নিজস্ব চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ। বিমানবন্দরে সাধারণ যাত্রীদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকে নতুন পুরাতন সবগুলো চ্যালেঞ্জ একসাথেই হয়তো মোকাবেলা করতে হতে পারে তারেক রহমানকে। তারেক রহমানের ফেরাটা অনেকটা সেই মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে কবিতার মতো। সূর্য হাসবে নাকি মেঘ আরো ঘনীভূত হবে সেটা সময় বলবে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।